আমি কি পারি আমি কি পারি না এটা আপনারা খুব ভালো জানেন। অতএব সবাই না জানলো কিছু না কিছু লোকে তো জানেনি, ও জায়গায় আমি যাব না। আর আমি গ্রামের কাছে, আমার এলাকার কাছে কোনোদিনও আমি সেটা আশা করি নাই যে আমি অমক ও আছে। আমি যখন নড়ালের বাইরে যাব বা আমার উপজেলার বাইরে যখন অন্যান্য ইউনিয়নে যাব, তখন হচ্ছে সে পথ পরিস্থিতির দরকার বলে আমি মনে করি। সুতরাং আমি আমার জয়পুর ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন, আমি গর্ববোধ করি এই ইউনিয়নে আমার জন্ম। আপনারা সেই ইউনিয়নের সম্মানিত অধিবাসী। এই ইউনিয়ন থেকেই শরীফ খসরুজ্জামান একাধিকবার এমপি হয়েছে। এই ইউনিয়ন থেকেই মকবুল সাহেবের মতো মানুষ, অ্যাডভোকেট মকবুল সাহেব এমপি হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই কথাটা যদিও পলিটিক্যাল একটা ব্যানারে কথা বলছি, কিন্তু আমি আমার মাটির মানুষের সঙ্গে কথা বলছি, খুব আন্তরিকতার সাথে কথাটা তুলে ধরতে চাই, যদিও এটা হবো পলিটিক্যাল না। এই নড়াইল ২ আসনটা কিন্তু মূলত আওয়ামী লীগের আসন, এটা নড়াইলবাসী সবাই জানে কম বেশি। বিএনপি এবং জাতীয় জামাত, এই ২ দলের যে ভোট আছে, এক আওয়ামী লীগের এই নড়াইলে সেই ভোট আছে আমি জানি। এখন আপনারা দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির ক্যান্ডিডেটই হোক, জামাতের ক্যান্ডিডেটই হোক, অন্য ক্যান্ডিডেটই হোক, আমি কাউকে ছোট করে দেখছি না। আমি কনিষ্ঠ, আমি সর্বনিম্ন এবং আমি ছোট, আমি সেটা মনে করি। আমি বড় হতে পারি তখন যখন আপনারা আমাকে স্পর্শ করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার ছায়া হবেন, তখন আমি বড়। তো আজকে মকবুল সাহেবকে তখন আপনারা এমপি করেছিলেন, বিএনপির সেই পরিমাণ ভোট কিন্তু নড়াইল ২ আসনে ছিল না, তথা লোহাগড়া উপজেলাতেও ছিল না। তিনি যখন বলেছিলেন আমি জয়পুর ইউনিয়নের অধিবাসী, আমি আমার জয়পুর ইউনিয়নবাসীর কাছে দলমত নির্বিশেষে সাহায্য চাইতে আসছি, ভালোবাসা চাইতে আসছি, দোয়া চাইতে আসছি। আপনারা কিন্তু দলমত নির্বিশেষে সেদিন ভোট দিয়ে অ্যাডভোকেট মকবুল সাহেবকে এমপি করেছিলেন ইনশাল্লাহ। আমি একটি কথাই শুধু আপনাদের কাছে বলতে চাই, আজকে বিদ্যুতের আলো আপনারা পাচ্ছেন, বাতাস পাচ্ছেন ফ্যানের, এই বিদ্যুৎ লাইনটি আমার নিজের করে এনে দেওয়া, কোনো এমপি মন্ত্রীর করা না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একাধিক রোড কার্পেটিং আমি লোহাগড়া উপজেলাতে করে দিয়েছি বিভিন্ন সময়। আমি কিন্তু এমপি বা মন্ত্রী তখন ছিলাম না, যা আমার নেতৃবৃন্দ কম বেশি কিছু কথা বলে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে কোনোদিন গুণী গড়ে ওঠে না। এটা মনীষীদের কথা। আল্লাহর কাছে যে আল্লাহ এত দয়ালু, এত ক্ষমতাধর, যার সঙ্গে সৃষ্টিকুলের কারোর কোনো তুলনা নেই, সেই আল্লাহ এক গ্লাস পানি খেলে তার কাছে শুকরিয়া আদায় না করলে আল্লাহ কিন্তু অখুশি হয়। কি খেয়ে শুকরিয়া আদায় করা লাগে না? তাহলে আল্লাহর ক্ষেত্রে যদি এই হয়, তাহলে মানুষের ক্ষেত্রে কি হতে পারে? আমরা তো কত স্বার্থপর। একটা লোক ভালো করছে, তাকে ভালোর জন্য আরো উৎসাহিত করবেন কি, প্রশংসা করবেন কি? আমরা করি সমালোচনা। সেই লোকটা যেই হোক না কেন, তার ভালো করার মতো মানসিকতা কিন্তু অলরেডি হারায় ফেলে। আপনাদের পাশে আমি ছিলাম, আছি। এদেশের 2টো আইন, এই যে সারা দেশে মোবাইল কোর্ট চালিত হয় বেজাল নকল প্রতারণার উপরে, সারা দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। আপনারা জানেন এই আইনটি আমার হাত দিয়ে লেখা খসড়া, এবং যার প্রস্তাবিত প্রস্তাবক আমি নিজে। কর্মকর্তাদের মাধ্যমে বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, অর্থাৎ লাগামবিহীন ভাবে কর্মকর্তা যা ইচ্ছা তাই করবে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে এরকম কোনো আইন ছিল না।
কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, যার প্রস্তাবক আমি এবং তার খসড়া আমার হাত দিয়ে লেখা। এই দুটো আইন এদেশে পাশ হয়েছে এবং তার সুফল এই দেশের মানুষ কম বেশি ভোগ করে। অনেকেই আপনারা জানেন না, নহে আশরাফ সেই যার বংশ পরিচয়, সেই আশরাফ ধন্য সে তার পুণ্য কর্মময়। আপনাদের আন্তরিকতা, সাহায্য, সহানুভূতি যতটুকু পেয়ে আমি আজকে এখানে আসছি, আপনারা যদি আমার পাশে থাকেন অনেক দুঃসাধ্য সাধন করা সম্ভব বলে আমি মনে করি। আর তাই দল মত নির্বিশেষে জয়পুর ইউনিয়নের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা এবং দোয়া প্রার্থনা করার জন্য আজকের এই আহ্বান জানিয়েছি, করেছি। আপনারা দেখেন, দুটো একটা কথা না বললে নয়। আমি মিডিয়ার মাধ্যমে, এখানে অনেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত আছে, যে জন্য কথাটা বলতে হবে, এটা জাতীয় স্বার্থে। গণতান্ত্রিক অধিকার, যার যে দল ভালো লাগে সে সেই দল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে 24 পর্যন্ত আপনারা মুখ খুলতে পারেননি একজনকে দায়ী করে। 25-এর গণ অভ্যুত্থানের পরে যেও, 24-এর গণ অভ্যুত্থানের পরে যেও আপনারা কি এখনো ঠিক মতো মুখ খুলতে পারেন না? ফ্যাসিস্ট আছে না? অবশ্যই আছে। সাদাবাজি করে কে? দাঙ্গাবাজি করতেছে কারা? থানায় মামলা নেয় না কেন? পুলিশ হয়তো হয়রানি করছে কেন? এটা কি ফ্যাসিস্টের নমুনা না? নিরীহ মানুষগুলোর পরে অবিচার করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার, যার যে দল ভালো লাগে সে সেই দল করবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ থেকে যদি কেউ আওয়ামী লীগ অপকর্ম করলে সেটা করেছে হাতে গোনা 2 থেকে 300 নেতা কর্মী সর্বোচ্চ। কিন্তু আওয়ামী লীগের সবাই কি করেছে তা? অবশ্যই করে নাই। আপনার দেশ দেখা লাগবে না, আপনার ইউনিয়নের দিকে তাকান, সবাই করে নাই তা। তাহলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই এবং সরকারকে জানাতে চাই, প্রশাসনকে সতর্ক করতে চাই, ফ্যাসিস্ট অভিযুক্ত করে যদি কোন নিরীহ আওয়ামী লীগকে আপনারা হয়রানি করেন, আমরা কিন্তু বরদাস্ত করব না। হ্যাঁ, যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবেন, সব ঠিক আছে। কিন্তু একজন নিরীহ লোককে, একজন ভালো মানুষকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তাকে হয়রানি করবেন, জেলহাজত খাটাবেন, মিথ্যা মামলা দেবেন, এগুলো হবে না এবং প্রশাসন এটা নিতে পারবে না। যদি আপনারা কেউ অন্যায় করেন নাই, তারপরে আপনাদেরকে অভিযুক্ত করা হয়েছে এমন থাকে, আপনারা একটা তালিকা করে আমার কাছে দেবেন। পারবেন না? বাকিটুকু আমি দেখবো ইনশাআল্লাহ। আমার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমার উপস্থাপক একটা কথা বলেছেন, উনি হয়তো ওই পর্যন্ত জানেন না, তার কারণ উনারা তো জেলা কমিটির নেতৃবৃন্দ। আমাদের উচ্চতর পরিষদে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে যে আমরা 300 আসনেই নির্বাচন করব। যদি ঐক্য হয় তাহলেও 300 আসনে করব, যদি ঐক্য না হয় তাহলেও 300 আসনে করব। তাহলে কি বোঝা গেল? প্রত্যেক আসনে, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে এখনো সেইভাবে ঘোষণা হয় নাই অফিসিয়ালি দলীয় বিষয়টি, তবে প্রার্থীর তালিকায় যে জেলাতে একজন মাত্র প্রার্থী, তার তো ঘোষণা হয়েই গেছে এই সার্কুলার অনুযায়ী, এই রেজলিউশন অনুযায়ী। কি বলেন? অতএব আপনাদের দোয়ায় 24-এ আমি নির্বাচন করেছিলাম, কিভাবে মনোনয়নের বৈধতা ফিরে পেলাম, কবে পেলাম আপনারা সবাই জানেন, ব্যাখ্যায় যাব না। 25-এ নির্বাচন করব ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের ব্যানারে, ট্রাক প্রতীকে বিপি নূরের প্রতিনিধি হিসাবে। আর
সেক্ষেত্রে আমি আমার জয়পুরবাসীর কাছে ওইটুকুই দোয়া চাই, ওই দলমত নির্বিশেষে আপনাদের ভোট ভিক্ষা চাই যে আপনাদের একটু খেদমত করার জন্য। প্রশ্ন করেছেন সাংবাদিক, আমি নির্বাচিত হলে প্রথম বছরের পরিকল্পনা কি থাকবে? নির্বাচিত হলে প্রথম বছরের পরিকল্পনা না, প্রথম 3 মাসের পরিকল্পনা। যেটা আমি যদি এমপি মন্ত্রী না হয়ে ডিও লেটার ছাড়া যদি এই বিদ্যুৎ লাইন সর্বোচ্চ নওয়ালের ভেতরে লহগড় থেকে সিটি স্কুল বেল্টে গ্রাম দিয়ে আনতে আল্লাহ তৌফিক দান করে, তাহলে আপনারা রায় দিয়ে দিলে আমি এমপি হলে এই দেশের প্রত্যেক ঘরে ঘরে পাইপ যোগে গ্যাস যেতে পারে না, এটা কি আপনাদের মনে হয়? আপনারা আমাকে ভালো করে চেনেন, আমি ভালো হলেও চেনেন, মন্দ হলেও চেনেন। আমি যদি জীবিত থাকি, আপনারা যদি সেই রায় দেন, আল্লাহ যদি রহমত করে, তাহলে আমি এটা করব প্রথম কাজ, যেটা দেশের কোন এমপি মন্ত্রীও চিন্তা করতে পারে না এই বিগত দিনে, যে যত গল্পই দিক না কেন। আরে ভাই, দল মত নির্বিশেষে আপনি কথা বলবেন, আপনি কে, পরিচয় লাগবে। আমি 5 বার নির্বাচিত জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ইনশাল্লাহ, এবং এদেশের 2 আইনের প্রবর্তক। এখন আপনার যে দলের ক্যান্ডিডেটই হোক না কেন, এইটুকু দাবি কেউ করতে পারবে না ইনশাল্লাহ। অতএব বাছাই করা, ভোট দেওয়া যেমন আপনার ইমানি দায়িত্ব, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া সেটাও আপনার নৈতিক দায়িত্ব, কর্তব্য এবং ইমানি দায়িত্ব। আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমি অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন, একটি প্রশ্নের উত্তর দিলাম, আমি 1 বছরে কি পরিকল্পনা আমার সেটা বলেছেন, আমি বললাম তার উত্তরে 3 মাসের কথা, যে এই কাজটি আমি করবো ইনশাল্লাহ। সেই জন্যই করব, আমি 5 বার জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আমি জানি না যে কোন ঘাটের থেকে কোন ঘাটে যেতে গেলে কোনটুকু আদায় করা যায়, কিভাবে আদায় করতে হয়, ও ঘাট পথগুলো আমি চিনি। এই জন্যই প্রথম পর্ব এইটা। দ্বিতীয়ত হচ্ছে কৃষি প্রধান দেশ। আপনারা দেখেন, আমাদের বাপদাদার কিন্তু সম্পত্তি ছিল আমাদের চাইতে আজকে যে সম্পত্তি আছে এক একজনের এর থেকে অনেক বেশি, কিন্তু তাও তাদের খেয়ে, কোন সময় খেয়ে কোন সময় না খেয়ে দিন কাটতো, ঠিক না বেঠিক? তাহলে মানুষ বেড়েছে, জমির পরিমাণ মাথাপিছু হারে কমেছে, তারপরেও সেই অভাব কি এখন আছে? নেই। কারণ কি? আধুনিক পদ্ধতিতে কৃষি ব্যবস্থা। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের প্রধান নির্ভরশীল বিষয় সাইডটাই হচ্ছে কৃষি। সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে আজকে আমাদের সেই অভাব বিমোচন হয়েছে। তারপরেও দেখেন, আমাদের এখানে একটা কুমড়ো পাওয়া যায় 1 কেজির থেকে 2 কেজি, 5 কেজি, 7 কেজি, এর বেশি হয় না। কিন্তু চায়না দেখেন, একটা কুমড়া 1 মণ 1.5 মণ ওজনের একটা কুমড়া হয়। কি এরকম শুনেছেন? তাহলে একই বীজ, একই জায়গা, একই গাছ, এটা হচ্ছে 2 কেজি আর ওটা হচ্ছে 1 মণের উপরে, তাও কত? 45 দিনের মধ্যে। তার মানে তারা কত উন্নত কৃষিতে। আমরা সেই পদ্ধতিতে, সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব ইনশাল্লাহ, যাতে করে কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ। এমনিতেই আমার কৃষির উন্নয়ন হলে, লেখাপড়ার পদ্ধতির পরিবর্তন হলে, আজকে শিক্ষিত বেকার জাতির একটা বোঝা, কিন্তু শিক্ষিত বেকারগুলো বেকার থাকবে কেন? যদি এই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা হতো যে লেখাপড়া শেষ করার সাথে সাথে সে তার কাজ শুরু করতে পারবে, শিক্ষা পদ্ধতিটা যদি সেই রকম থাকতো, তাহলে কি বেকার থাকতো? আমাদের শিক্ষা পদ্ধতিতে যথেষ্ট গাফলা, চিন্তাই করা যায় না, সে সময় নেই ব্যাখ্যা দেওয়ার।
এই শিক্ষা পদ্ধতির পরিবর্তন মানেই হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোর সমাধান ওর ভেতরেই চলে আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের সার্বিক পরিস্থিতিতে ছিলাম অতীতে যেমন পাশে তেমনি থাকবো ভবিষ্যতে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের মতামতটা এরপরে জানতে চাইব। সেক্ষেত্রে প্রথমেই আমি আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেবের কাছে তিনার মতামত, আমার যে প্রস্তাব তার সম্বন্ধে ওনার যে মতামত সেটা দিয়ে আমরা শুরু করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।